স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, নানা বিষয়ে রাজনীতিবিদদের মধ্যে মতভেদ থাকলেও সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুট করতে এক ধরনের একাত্মবোধ তৈরি হয়েছে রাজনীতিবিদদের মধ্যে, যার সাথে যোগ দিয়েছে সরকারি প্রশাসনও। বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সবাই মিলে এই পাথর লুটকে উৎসাহিত করেছেন এবং পাথর যাতে নির্বিঘ্নে তুলতে পারে, লুট করা যায়, সেজন্য প্রশাসনকেও হুমকি দিয়েছেন যার যার জায়গা থেকে, যার ফলে কয়েক মাসের মধ্যে সাদা পাথর নাই হয়ে পুরো এলাকা ধুধু প্রান্তর হয়ে গেছে। হাস্যকরভাবে আজকে আবার দুর্নীতি দমন কমিশন এই এলাকায় পাথর লুট বন্ধে অভিযান চালিয়েছে। এই বিষয় সহ সমসাময়িক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানকে। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যেমনটি বলছিলাম, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে ঠিক রাজনীতিবিদরা বা প্রশাসন বা দুর্নীতি দমন কমিশন আজকে যা করলো, সব কিছু লুট হয়ে যাওয়ার পর অভিযান চালাচ্ছে, রাজনীতিবিদরা আবার প্রতিবাদ জানাচ্ছে। বিএনপির পক্ষ থেকে কোম্পানিগঞ্জ থানা বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, তাকে দলের সমস্ত পদ থেকে বরখাস্ত করেছে। এবং আমরা যে আলোচনা করছি এখানেও দেখেন যে সেই একই অবস্থা। এতদিন আমরাও হয়তো সেভাবে খোঁজ নিতে পারিনি, এখন জিনিসটা নিয়ে আলোচনা করছি। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে সবার অবদানে পুরো পাথরগুলো, পুরো পাথর কোয়ারি নাই হয়ে গেল, এর দায়ভার আসলে কে নিবে? দায়ভার আমাদের সম্মিলিত। আমরা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, নতুন বন্দোবস্ত চেয়েছিলাম। 24-এর গণ অভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দিল কি এই নতুন বাংলাদেশ গড়ার জন্যে, এই বন্দোবস্তের জন্যে যে সবাই মিলে লুট করবে, সবাই মিলে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করবে এবং সরকারও সেটি নতি স্বীকার করবে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাথর প্রাকৃতিক সম্পদ এবং সেই প্রাকৃতিক সম্পদ, তার সংরক্ষণ, তার ব্যবহার, এর একটা নিয়ম নীতি থাকবে। আপনি কখনো প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করতে পারেন না। প্রকৃতির যে সম্পদ, প্রকৃতির যে দান, সেটাকে আপনি অস্বীকার করে এটা ধুধু, আপনি উপস্থাপনায় বলছিলেন যে এখন সেটা ধুধু প্রান্তর। এটি কারা করল? এবং ফেসিবাদ তো নাই, তো মাঠ ছাড়া, হয় জেলে, না হলে বিদেশে, না হলে পলাতক। তারাও করেছে 5ই আগস্টের পরে নিষেধাজ্ঞা সত্ত্বেও বা আগেও করেছে। কিন্তু এখন যারা নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে সামনে এসেছে, সামনে নির্বাচন, সবাই জনগণের কাছে যাবে ভোট চাইতে, তাদের নেতৃত্বে এই লুটপাট। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশনে আপনি দেখেছেন যে বিএনপি কোনো প্রস্তাব দিলে অন্য দল বিরোধিতা করে, অন্য দল প্রস্তাব দিলে বিএনপির বিরোধিতা করে, বা এক ধরনের সেখানে তর্ক বিতর্ক, মত দ্বিমত ইত্যাদি। কিন্তু এই পাথর উত্তোলনের ব্যাপারে, পাথর লুটের ব্যাপারে কোনো দ্বিমত নেই। এটা কী ভয়াবহ অবস্থা! আমাদের নৈতিকতা, আমাদের নীতিবোধ, আমাদের মূল্যবোধ কোথায়? চরমোনাইয়ের যে পীর, ওই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, ওনার বরিশাল কেন্দ্রিক এক ধরনের তৎপরতা আছে। উনি সিলেটে গিয়ে প্রেস কনফারেন্স করে হুমকি দিয়েছেন যে মব করে পাথর তোলা হবে, এই কথাও বলেছেন। তো এই ধরনের কথা যারা বলেন তাদের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। মব মানে হচ্ছে আইন অমান্য করা, সহিংসতা, নিজের হাতে আইন তুলে নেওয়া। এটা কিভাবে বলেন? একজন তিনি তো পীর মানুষ, পরহেজগার মানুষ, তিনি দাবি ইসলাম অনুসারী এবং ইসলামী দলের নেতৃত্ব দিচ্ছেন। তার দলের নাম, আগের নাম ছিল কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, পরবর্তীকালে আরপিওর কারণে সেটি শাসনতন্ত্রটা বাদ দিয়েছে, কারণ বাংলাদেশ তো গণতান্ত্রিক শাসনতন্ত্র। মানে এটি স্তম্ভিত আমরা, মানে এই ঘটনা আমরা মেনে নেব। এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি সারা জীবন কিন্তু এই পরিবেশ রক্ষার আন্দোলন করেছেন এবং তিনি খুব হতাশা ব্যক্ত করেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আমি উপদেষ্টা থাকতে এটা রক্ষা করতে পারলাম। এটা কি সেরকম হতাশা হলো না যে ওই যে শেখ হাসিনা বলেছেন যে আমার পিওনো 300 কোটি টাকা 400 কোটি টাকা? আমি তাকে যেহেতু দীর্ঘদিন তিনি
হয়তো উপদেষ্টা 1 বছর, কিন্তু দীর্ঘদিন তো আন্দোলন করেছেন, অনেক বৈরী পরিবেশ মোকাবেলা করে এসেছেন, ভয় ভীতি হুমকি নানা রকম করেছেন। সেক্ষেত্রে আমি মনে করি না, কিন্তু যেটা হচ্ছে এই যে রাষ্ট্র ব্যবস্থা অচল অনড় স্থবির, এটাকে উনি বদলাতে পারেননি। কথা দিয়ে যে বদলানো যায়, সেটা বদলানো যায় না, সেটা আবার প্রমাণ হলো। এবং সেটা তার কেন, উনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে বলে পুরো পুরো সরকারের দায়িত্ব। তা আমি বলবো কি, যে এখন দুদক যেটা হচ্ছে, এটা দুদকের যে অভিযান, এটা হচ্ছে যে রোগী মরিবার পর ডাক্তার আসিলেন। তো রোগী মরিবার পর ডাক্তার আসছিলেন, তো ওই রোগীকে তো আর বাঁচাতে পারবেন না, পরবর্তীকালে তার ওই রোগীকে সৎকার করতে পারেন। তো দেখেন 2020 সালের 18 ফেব্রুয়ারি থেকে এই জায়গাটাকে একটু সংরক্ষিত ঘোষণা করে এখান থেকে পাথর উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল মন্ত্রণালয়ের, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। সেটি হঠাৎ করে 2020, তার মানে 5 বছর পরে গত 13ই জানুয়ারি এই স্থগিতাদেশ আবার উইথড্র করে নেয় মন্ত্রণালয়। হঠাৎ করে এগুলো কেন? না, তাহলে তো আওয়ামী লীগের কাছে ফিরে যেতে হবে, যে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই গণমুখী সিদ্ধান্ত ছিল, পরিবেশ বান্ধব সিদ্ধান্ত ছিল, এটা স্বীকার করতে হবে সরকারকে। কারা এটি করলেন? এই যে একটি মানে যেই করুক, সেই নির্দেশনা বা সেই সিদ্ধান্ত যদি গণবান্ধব হয়ে থাকে, পরিবেশ বান্ধব হয়ে থাকে, সেটা পাল্টালেন কারা? আমরা তো দেখলাম আজকে পত্রিকায় যে সব দলের নেতারা কে কীভাবে মানে পাথর লুটের ব্যাপারে পাথর কি বক্তব্য রেখেছেন। এবং একজন নেতা তো বললেন যে এই পাথর উত্তোলনের সুযোগ দিলে নাকি 10 লাখ লোকের কর্মসংস্থান হবে এবং সারা দেশে 1 কোটি মানুষ নাকি এদিকে উপকৃত হবে। মানে আসলে হচ্ছে কি, আমাদের রাজনীতিকরা কথাই বিশ্বাস করে, কাজে বিশ্বাস করেন না। কাজে বিশ্বাস করলে এটি হতে পারতো না। এখন বিএনপির সেখানকার স্থানীয় নেতার সব পদ থেকে আপনি অব্যাহতি দিলেন, কিন্তু যে ঘটনা ঘটল এবং এখানে আবার সেই পাথর কেয়ারি তৈরি করা, মানে এটা খুব অসম্ভব ব্যাপার। আবার এই পাথরটা প্রাকৃতিক দান, এটা নদীর পানির সাথে চলে আসে। হ্যাঁ, আমরা এটাকে এই যে কোনো দল বা গোষ্ঠী ব্যবসায়ী তারা নিজেদের দাবি করে কে কেন, এটার হেফাজতকারী হচ্ছে বাংলাদেশ সরকার। সরকার হেফাজত করবে, যদি মনে করে পরিবেশ রক্ষা করে কোনো পাথর কাজে লাগানো যায়, সেটা তারা সিদ্ধান্ত নেবে, আইন করতে হবে সেভাবে। শুধু কি পাথর, আমরা তো অনেক কিছুই, ভারত পানি দেয় না, এটা অবশ্যই অন্যায় আমরা বলবো, কিন্তু আমরা কি আমাদের নদীগুলোকে হত্যা করছি না? আমরা কি আমরা নদীগুলোকে রক্ষা করছি, ভরাট করছি না? আমরা যে কোনো কাজে নদী ভরাট করে আমরা দূষিত করি। মেঘনা নদী, আপনি চিন্তা করেন, বাংলাদেশের যে 3টি বড় নদীর একটি মেঘনা, সে মেঘনা তো মুমূর্ষু প্রায়। সুতরাং এক ধরনের আমরা কি তাৎক্ষণিক ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থের কথা চিন্তা করব, না ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করব, সমগ্র জনগোষ্ঠীর ভালো কিভাবে হবে? ঢাকা শহর মুমূর্ষু নগরী, আপনি দেখলেন যে 2 দিন বা একদিনের বৃষ্টিতে কি অচল হয়ে গেল পুরো ঢাকা শহর, চট্টগ্রাম, মানে পুরো বাংলাদেশ তো এখন এক ধরনের কি বলে, এই মানুষ জিম্মি হয়ে পড়েছে। এই জিম্মি দশা থেকে মুক্তি চাই, এবং যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আশা করি। দুদকের এই বিলম্বিত অভিযান কোনো ফল দেবে কিনা, কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়েরও কিন্তু এইখানে ভয়ানক রকম গাফিলতি আছে। 27 এপ্রিলে একটি বৈঠক হয়েছিল খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। ওই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ফজল কবির খান, এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও ছিলেন সেই বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেখানে বলে এসেছিলেন তিনি এই বৈঠক থেকে ফিরে গিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা কি দেখলাম আসলে? এখন এটা খুব দুর্ভাগ্যজনক, স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব ক্ষেত্রে বলেন যে কঠোর ব্যবস্থা নেবেন, সন্ত্রাসীদের অপরাধীদের ছাড় দেবেন না, সেখানে আমরা দেখি যে তারা ছাড় পেয়ে যান। এটাও এরকম সরকারের আর 5টি সিদ্ধান্তের মতো হয়েছে, 5টি বৈঠকের মতো। আমরা মনে করি এর একটা জবাব দরকার, এর একটা প্রতিকার দরকার, এর থেকে বেরিয়ে আসার পথটা কি। আগে আমরা ধরে নিতাম যে রাজনৈতিক দলের নেতা কর্মী স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে সরকার ভালো সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারে না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তী সরকার তো সেই সমস্যা ছিল না। তার তো নিজস্ব বাহিনী নাই, দলীয় তাদেরকে সার্ভ করতে হবে, তারা তো এটি করতে পারতেন। হ্যাঁ, স্থানীয় জনগণকে বুঝেই করতে হবে।
আলোচনা করে করতে হবে, তাদেরকে বোঝাতে হবে কোনটা জনগণের পক্ষে, কোনটা দীর্ঘস্থায়ী পরিবেশ রক্ষার পক্ষে, কোনটা মানুষের পক্ষে। জবরদস্তি আমরা কামনা করি না, আবার মানে এরকম লুট হবে সেটাও 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 প্রত্যাশিত নয়। এর একটা জায়গায় আসতে হবে, বিলম্বে হলেও যদি এই কেয়ারে রক্ষা করা যায়, সেটি তো অবশ্যই শুধু সিলেট অঞ্চল নয়, পুরো বাংলাদেশের পরিবেশের একটা ইতিবাচক প্রভাব ফেলবে। জি, আমরা একটু আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সিলেট প্রতিনিধি সজল ছত্রী, আমরা একটু তার সাথে সর্বশেষ অবস্থাটা জানি একটু। আমরা একটু সজলের সাথে যোগাযোগ করতে চাই। সজল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সজল, একটু জানাবেন যে ওখানে কি অবস্থা, হঠাৎ করে সবকিছু লুট হয়ে যাওয়ার পরে আজকে দুদক গিয়ে ওখানে কি পেল? আজকে দুদক পরিদর্শন করার পর তারা বলছেন, আসলে সাংবাদিকরা শুরুতেই প্রশ্ন করেছিলেন যে লুট হয়ে যাওয়ার পর কেন দুদক আসলো। তো তারা বলছেন যে আমরা আসলে আমাদের যে প্রধান কার্যালয় ঢাকা তার নির্দেশ অনুযায়ী কাজ করি, তাছাড়া এটা দুর্গম এলাকা বলে ওনারা দাবি করছেন যে এর জন্য আমরা আসতে পারিনি, তবে এখন আমরা তদন্ত করছি। এবং তারা যেটি আমরা নোটিশ করার মতো বিষয়, তারা বলছেন যে লুট হওয়া পাথরের বেশিরভাগই আশেপাশের যে স্টোন ক্রাশার মেশিন জোনগুলো আছে সেগুলোতেই কিন্তু এখনো রাখা আছে বলে তারা বলছেন। এবং বলছেন যে খুব স্পষ্টভাবে বলেছেন যে স্থানীয় প্রভাবশালীরা, ব্যবসায়ী, রাজনৈতিক সবাই এটার সাথে জড়িত আছেন এবং প্রশাসনের যে দুর্বলতা সেটাও তারা বলছে যে প্রশাসন যদি সক্রিয় থাকতো তাহলে এটা হতো না। এবং আপনারা জানেন যে আজকে কিন্তু জাফলংয়েও একইভাবে লুটপাটের ঘটনা, প্রশাসনের অভিযান দেওয়ার পরেই কিন্তু আজকে সরেছে, কিন্তু জাফলংয়ে একইভাবে লুটপাটটা হচ্ছে। তো সর্বশেষ অবস্থা হচ্ছে যে প্রশাসনও যেটা বলছে, তারা আসলে ঠেকাতে পারছে না তাদের কোনোভাবেই এই যে প্রবণতা, মানুষের স্থানীয় ব্যবসায়ীদের প্রভাব আছে এখানে। তারা চান যে কোনো উপায়ে হোক পাথর উত্তোলিত হোক, এবং এই নগদ টাকার যে লেনদেন এর জন্যই আসলে পাথর উত্তোলন বন্ধ করে যাচ্ছেন। এবং আজকেও অভিযান করা দুদক দল পরিদর্শন করেছে, জেলা প্রশাসক 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে, যে রবিবার তারা এই তদন্ত প্রতিবেদন দেবেন। কিন্তু আসলে বড় ধরনের একটি উদ্যোগ না নেওয়া হলে পাথর রোধ করা, যে পাথর চুরি করা রোধ করা যাবে, এটা আসলে বাস্তবতা দেখে এটা বলা যাচ্ছে না। আসলে এই হচ্ছে পরিস্থিতি এখনকার। তো সজল, আবার আরেকটা বিষয় জানতে চাই যে এই রাজনীতিবিদরা, সব দলের রাজনীতিবিদরা এই পাথর উত্তোলনের বিষয়ে একাট্টা হয়েছেন। এই অভিযোগ আছে যে স্থানীয় গণমাধ্যমের লোকজনও এই পাথর তুললে কি উপকৃত হবে এগুলো নিয়ে ফুলে ফাঁপে সংবাদ পরিবেশন করেছেন। সেই বিষয়ে কি আপনার মতামত কি? এখানে আসলে নানান ধরনের মতামতই আছে। একটা পক্ষ বলছে যে ভারতের পাহাড় থেকে প্রতি বছর যেহেতু এটা ভেসে আসে, এই পাথর যদি উত্তোলন করা হয় তাহলে আবার প্রতি বর্ষায় এসে এটি ভরে যাবে। তাদের যুক্তি হচ্ছে এরকম সোজা সাপটা। কিন্তু যারা পরিবেশ কর্মীরা আছেন, পরিবেশবিদরা আছেন বা গবেষক অধ্যাপকরা আছেন, তারা বলছেন যে এটি আসলে একটা প্রাকৃতিক প্রক্রিয়া, পাথর উপর থেকে নেমে এসে এখানে জমা হয়। এটি যদি এরকম বারবার, এবং তারা যেভাবে উত্তোলন করে আসলে গভীর গর্ত করে পাথর উত্তোলন করে নেওয়া হয়, এর জন্য আশেপাশে যে কৃষি জমি আছে, চা বাগান আছে, বসতভিটা আছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেগুলো খুঁড়ে উত্তোলন করা হচ্ছে। এটা বলছে যে যেহেতু এই এলাকা দিয়ে কিন্তু ডাউকি ফল প্রবাহিত হয়েছে, যার কারণে সিলেট অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা, সেখানে একদম ডাউকি ফলের কাছাকাছি এই ধরনের উত্তোলন পরিবেশ বিপর্যয় ডেকে নিয়ে আসবে বলেও তারা দাবি করছেন। আবার অন্য পক্ষ কিন্তু বলছেন যে এর সাথে অনেক শ্রমিক জড়িত, ব্যবসায়ী জড়িত, পরিবহন শ্রমিকরা জড়িত এর সাথে, লোড আনলোড এবং পরিবহনের জন্য তাদের রুটি রুজির কারণে এখানে পাথরকারি খুলে দেওয়ার দাবি করছে এক পক্ষ। দুপক্ষই আসলে দাবি নিয়ে মাঠে আছেন। রাজনীতিকরা আমরা দেখেছি বিভিন্ন সময়, একটা সময় আওয়ামী লীগের ছত্রছায়া এটা হতো, পরবর্তীতে আমরা দেখেছি কিন্তু বিএনপির 2 উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক কিন্তু এই অভিযোগে মানে তাদের পদ স্থগিত করা হয়েছে। মানে বিএনপি পদক্ষেপ নিয়েছে কিন্তু বিএনপি নেতারাও এর সাথে জড়িয়েছে, জামাতেরও আমার অনেক নেতা অনেকখানি বিবৃতি দেখেছি, এবং অন্যান্য নেতারা অনেক সময় ঢাকা থেকে এসেও অনেক দলের নেতারা কিন্তু পাথর কোয়ারি খুলে দেওয়ার পক্ষে দাবি জানাচ্ছেন। তো 2 পক্ষেরই কিন্তু দাবি এখানে আছে। আর মাঝখান দিয়ে কিন্তু লুট হয়ে যাচ্ছে, আসলে সরকার আদেশও পাচ্ছে না, পাথর কিন্তু ঠিকই লুট হয়ে যাচ্ছে। ঠিক আছে সজল, আপনাকে অনেক ধন্যবাদ। সৌরভ ভাই, তো দেখলাম, শুনলাম যে আবার জাফলংয়ের দিকেও শুরু হয়েছে
কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ তো শেষ হলো, এবার জাফলংয়ের দিকেও নজরটা পড়েছে। তো সেটাও কি যাবে এখন, কি মনে হয়? কিন্তু আমরা গত এক বছর সরকারের বিভিন্ন ক্ষেত্রে যেই ধরনের এক ধরনের নির্লিপ্ত আচরণ দেখেছি, এখানেও যদি সেটা থাকে কিন্তু তাহলে কিন্তু জাফলংকেও বাঁচানো যাবে না আসলে। না, সজল চৌধুরী যেভাবে বললেন যে পরিবেশকেও অগ্রাধিকার দিতে হবে, সেখানকার মানুষের কর্মসংস্থান, মানুষের জীবন জীবিকা, সেটাও ভাবতে হবে। এখন এই দুটোর মধ্যে সমন্বয় কিভাবে হবে? আবার এটি বিশেষজ্ঞরাই বলতে পারবেন যে পাথর যদি একেবারেই না তোলা হয় তাহলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাহলে পাথর, সেটি একটি। দ্বিতীয় হচ্ছে যে সেখানে যদি বিকল্প কর্মসংস্থান তৈরি করা যেত, শিল্প কারখানা তৈরি করা যেত, তাহলে হয়তো এর উপর নির্ভর করতো না সেখানকার শ্রমিক, সেখানকার ব্যবসায়ী। সুতরাং সরকারের একটা সার্বিক নীতি প্রয়োজন, মানুষের কর্মসংস্থান, মানুষের কল্যাণ, পরিবেশ রক্ষা। কিন্তু এই যে সেটা আমাদের কথা। সৌরভ ভাই, এই যে 13ই জানুয়ারি স্থগিতাদেশ উইথড্র করা হলো, তার আগের 5 বছর কি এখানে শ্রমিক ব্যবসায়ীরা ছিল না? না, সেখানে যে পাথর তোলা একেবারে বন্ধ হয়েছে তা না। কথা হচ্ছে মাত্রা এবং কিভাবে লুট হওয়াটা। এখন দেখুন এই যে লুট হলো কেন হলো আবার যে কোনো সময় নিষেধাজ্ঞা আসতে পারে। সুতরাং যাতে সেই নিষেধাজ্ঞা কার্যকর না হয়, অনেকে হয়তো পাথর সজল চৌধুরী যেটা বললেন, অনেকে হয়তো পাথর জমা করে রেখেছে, মজুত করেছে, গুদামজাত করেছে। গুদাম তো না, এটাকে বলে যে পাথর যেখানে মজুত করে। সবটা মিলে সরকারের কোনো সার্বিক পরিকল্পনা আছে কিনা, এর বিশেষজ্ঞদের সাথে কতটা আলোচনা করেছে এবং কি করণীয়, যেটি পরিবেশও বাঁচবে, মানুষও বাঁচবে। আর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত কিন্তু কখনো কার্যকর হয় না। আবার যারা এসব দুষ্ট চক্র, সেই দুষ্ট চক্র ভাঙার জন্য যে মনোবল, যে শক্তি, যে সাহস দরকার, সেটা সরকারের কতটা আছে। অনেক ক্ষেত্রেই কিন্তু সরকার বেশ ভীরু পদক্ষেপ নেয়, কোনো পদক্ষেপ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে, কোনো পদক্ষেপ নিয়ে দেখে যে জনমত কি, জনতুষ্টির, এই সরকারের জনতুষ্টির হওয়ার কথা নয়, জনতুষ্টির দিকে তাকানো, তাও তাকাচ্ছে। এর একটা যৌক্তিক সমাধান হওয়া দরকার, বিজ্ঞানসম্মত। যেহেতু পাথর এটা প্রাকৃতিক দান এবং সেটা কিভাবে রক্ষা করা, আবার সেখানকার মানুষের জীবন জীবিকার বিষয়টাও দেখা। এখন জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দর্শনীয় স্থান, সেটাকে রক্ষা কিন্তু সবার আগে। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই সৌরভ ভাই। গতকালকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের দিনক্ষণ একটা দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, এবং ইলেকশন কমিশনকেও সেই ব্যাপারে তিনি অবহিত করেছেন চিঠি দিয়ে, এবং ইলেকশন কমিশন সেই লক্ষ্যমাত্রা ধরেই আগাচ্ছেন। তো সেই ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হবে না, এটি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। তো হঠাৎ করে এই জিনিস কোত্থেকে আবির্ভূত হলো ওনাদের? এটা কি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তির মতো শেষ হইয়াও হইল না শেষ, ছোট গল্প সম্পর্কে তিনি যা বলছিলেন। আমরা তো ভেবেছিলাম যে 5 আগস্ট প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ বা নির্বাচনের সময়সীমার বিষয়টি মীমাংসিত হয়ে গেছে। মানে এর আগেও তিনি বলছিলেন, লন্ডন বৈঠকের পর মোটামুটি একটা ছিল যে বিচার এবং সংস্কার সাপেক্ষে। এবারে কিন্তু এরকম কোনো শর্ত ছিল না। আর জাতীয় ঐকমত্য জুলাই ঘোষণাপত্র তো প্রকাশ করা হয়েছে, প্রধান উপদেষ্টায় পাঠ করেছেন। আর জুলাই সনদ দিয়েও তো মোটামুটি রাজনৈতিক দলগুলো ঐকমত্যের কাছে মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দাঁড়িয়েছে, কিভাবে এটা বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা হবে। এটা আইনি একটা ভিত্তি থাকতেই পারে, কারণ থাকাই উচিত মনে করি। কারণ পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবে তারা যদি পুরোটা নাকচ করে না দিতে পারে, এই সুরক্ষা থাকা দরকার আইনি, আমি মনে করি। কিন্তু ওই যে নির্বাচন হবে না, এটা কিন্তু জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা দেবে। যে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকার তো এনসিপি সহ, এনসিপি, বিএনপি, জামাত ইত্যাদি এসব দলের সমর্থন নিয়ে এসেছে, এবং তাদের প্রধান অঙ্গীকার কিন্তু নির্বাচন। কারণ 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সুতরাং একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সবারই জন্য সবাই উদ্গ্রীব।
এখন সেই নির্বাচন হবে না, তাহলে ফেব্রুয়ারিতে হবে না, কবে হবে? তিনি এও বলেছেন যে নতুন সংবিধানের কথা বলেছেন, সংস্কার। এখন সংস্কার তো অনির্দিষ্ট, কতদূর সংস্কার হবে। কিন্তু তার আগে তো এই প্রশ্ন আমরা করতে পারি জনগণের পক্ষে যে গত এক বছরে কী কী ক্ষেত্রে কতটা সংস্কার হয়েছে। এক বছর কিন্তু কম সময় না। অতীতে তো আমরা দেখলাম যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, লতিফুর রহমান এবং বিচারপতি হাবিবুর রহমানের সময় 3 মাসের মধ্যে নির্বাচন করেছে। এবং বিচারপতি শাহাবুদ্দিন তো আরেকটি গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে এটা করেছেন এবং অনেকগুলো পরিবর্তন করেছেন, আইনি পরিবর্তন করতে হয়েছে। এটা আসলে সবই হচ্ছে সদিচ্ছা, একসঙ্গে আমরা সামনে এগোতে আসলে চাই। চাচ্ছেটা কি তাহলে সেটি বলতে পারি না। আবার এটি তার ব্যক্তিগত অভিমত না দলের অভিমত, সেটাও এখনো পরিষ্কার নয়। কারণ দল পরবর্তী দলের অভিমতই আমার কাছে মনে হয়েছে, কারণ একই অনুষ্ঠানে কিন্তু দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছেন, কিন্তু জুলাই সনদের বিষয়ে এক বিন্দুও ছাড় দেবেন না। না, ছাড় দেবেন না। এখন ছাড় কোনটা ছাড় নয়, এই প্রশ্নটাও এসেছে বিএনপি বা অন্য দলের ক্ষেত্রেও। এখন আনুপাতিক হারে নির্বাচন, সংবিধান পরিবর্তন করা ছাড়া বা নতুন এই বর্তমান সংবিধানে যে ধারা আছে, বর্তমান সংবিধানের ভিত্তিতে আনুপাতিক হারে নির্বাচন করার কোনো সুযোগ নেই। কারণ এখানে আছে আপনি সরাসরি প্রার্থীকে ভোট দেবেন, আর আনুপাতিক হারে সেখানে প্রার্থীর কোনো ভূমিকা থাকবে না। এটি একটি। হ্যাঁ, তারপরও একটা রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশন উচ্চকক্ষে আনুপাতিক হারের কথা বলেছেন, তাতে একটা ভারসাম্য আনার চেষ্টা। এবং বিএনপি আপত্তি সত্ত্বেও সেটি মোটামুটি তারা এমন অবস্থান নেয়নি যে এটা আমরা মানব না, তারা আপত্তি জানিয়েছে। আমি মনে করি এটা একটা সমাধান হতে পারে। সেটা যদি বিএনপি এরা মনে করে যে এটি তাদের সনদের ব্যাপারে কোনো দেবে না। আর অন্য যে বিষয় আছে, বিচার তো অগ্রসর হচ্ছে, বিচার তো এগোচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে সংস্কার কত দূর যাবে, আর সব সংস্কারকে এই সরকার সংস্কার কাজ শেষ করে তারপর নির্বাচন দেবে, এটা তো সম্ভব না। তাহলে এটা চলমান প্রক্রিয়া, এটাকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং স্বৈরতন্ত্র ফেরত না আসে তার রক্ষা কবচ হিসাবে যদি যে সংস্কারগুলো দরকার সেটি এখন করা যেতে পারে। সরকার 11টি কমিশন করেছে এবং 11টি কমিশন রিপোর্ট দিয়েছে। নির্বাচন এবং সংবিধান এই বিষয়ে ছাড়া ঐকমত্য কমিশন যে বিষয়গুলো আলোচনা করছে, অন্য কোনো ব্যাপারে তো কোনো অগ্রগতি দেখি না, কোনো আলোচনাই নেই। গণমাধ্যম, নারী, শ্রম, আপনার জনপ্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, স্থানীয় সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য তো কমিশন করেনি, ওখানে একটা কমিশন করেছে। আচ্ছা, তো এই যে অগ্রগতি নেই, স্বাস্থ্য উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে যা মানে তিনি পারেননি, এটা বলছেন। তা আমরা কীভাবে এগোবো? আর যেহেতু নির্বাচনের তারিখ এক ধরনের ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশন তো খুবই তৎপর এবং তারা আরপিও সংশোধন করেছে, আরও অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যে ক্ষেত্রে একটা নির্বাচনের ট্রেনে বাংলাদেশ চলেছে। এর মধ্যে যদি কোনো দল বলে এবং যে দলের সদস্যরা এই 24-এর অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিল, তারা যদি বলে নির্বাচন হবে না, এটা কিন্তু এই সরকারকেও চ্যালেঞ্জ করা হয়, সরকার প্রধানকে। এখন আমি মনে করি যে তাদের মধ্যে সরকার এবং এনসিপির নেতাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আলোচনা করেই এটা সমাধান করতে হবে। যেমন বিএনপির সঙ্গে সরকারের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এজন্য প্রধান উপদেষ্টা লন্ডন এ কারণেই যাননি, কিন্তু লন্ডনে বৈঠক হয়েছে। আমি মনে করি যে গণতন্ত্র হচ্ছে পরস্পরকে বোঝা, গণতন্ত্র হচ্ছে লেনদেনের ব্যাপার। লেনদেন মানে আর্থিক লেনদেন না, মানে ভাবের লেনদেন, মতের লেনদেন, কথার লেনদেন, দাবির লেনদেন, মানে সবটাই যদি মনে করি যে আমার দাবি না মানলে কোনো কিছু হবে না, তাহলে তো গণতন্ত্র হলো না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার ব্যক্তিগত মতই, দল অতটা কঠোর অবস্থানে নেয়নি, নির্বাচন হবেই না। আর যদি ধরেন তর্কের খাতিরে যদি আমরা ধরে নেই যে জুলাই সনদ এনসিপির
এনসিপির যে দাবি দেওয়া জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হলো, তাহলে তাহলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে বাধা কোথায়? তখন তার বলার সুযোগ নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এটা যদি বলতেন যে তারা শর্ত দিতেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, নির্বাচন হওয়ার আগে এই কাজগুলো করতে হবে, যে এর আগে অনেকগুলো ক্ষেত্রে দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেওয়া হয়নি। এবং সামনে ডাকসু মানে আরও 4টি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন, ছাত্র নির্বাচন, সেটা নিয়েও কিন্তু আরেকটি নতুন জটিলতা তৈরি হয়েছে। সেখানে ছাত্র রাজনীতি হলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটাও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনিশ্চয়তা মানে, এবং একটা আমার কাছে মনে হয়েছে একটা তুগলকি সিদ্ধান্ত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা নেওয়া হয়েছে যে আপনি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবেন, হলে গিয়ে পারবেন না, তাহলে হল সংসদ নির্বাচন কিভাবে হবে? মানে এটি হচ্ছে, শুনে এই যে হলের নির্বাচন, হলে রাজনীতি থাকতে পারবে না, এটাও তো রাজনীতি। আপনি এই হলে রাজনীতি বা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকতে পারবে না, এই কারণে প্রায় 6 মাস বন্ধ ছিল কুয়েট। তা আমরা কী চাই? এবং এই সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা বিভাগ, সেটা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি পর্যন্ত। তা আমার মনে হচ্ছে যে, এবং এখন তো ওই নির্বাচনের ট্রেনে যখন বাংলাদেশ উঠে গেছে, এখন তো এই সরকার কী করবে এটা কিন্তু মানুষ ভাবছে না। মানুষ ভাবছে যে তারা কাকে ভোট দেবে, তারা কি করবে। সুতরাং সবটা মিলে এই সমস্যাটি দ্রুত সরকারের উচিত এদের সাথে আলোচনা করে মীমাংসা করা। না হলে সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত, আর কোনো একটা দল, শুধু এনসিপি না, সেখানে যদি জামাত যুক্ত হয়, ইসলামী আন্দোলন যুক্ত হয়, এবং তারা যদি বলে যে নির্বাচন হবে না, তাহলে তো পুরো বিষয়টা অনিশ্চিত হয়ে গেল। এবং বাংলাদেশ আবার নতুন একটা সংকটের মধ্যে পড়ল। আমরা চাই না যে বারবার এই সংকটে পড়বে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করব। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।